নমস্কার বন্ধুরা, আমি এডুকেট শঙ্কর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমরা নবম শ্রেণীর প্রথম চ্যাপ্টার ম্যাথামেটিক্সের সংখ্যা পদ্ধতি সে সম্পর্কে আলোচনা করব। তাহলে প্রথমে আমাদেরকে সংখ্যা পদ্ধতি কী সে সম্পর্কে আমরা একটু আলোচনা করি। সংখ্যা পদ্ধতি হলো কোনো সংখ্যাকে উপস্থাপন করার জন্য নির্দিষ্ট লিখিত রূপ বা পদ্ধতি, যেখানে কিছু সংখ্যক নির্দিষ্ট সংখ্যা প্রতীক ব্যবহার করা হয়। সকল সংখ্যা প্রতীক সমূহকে সুনির্দিষ্ট নিয়মে সজ্জিতকরণের মাধ্যমে একটি নির্দিষ্ট সংখ্যামান প্রকাশ করার পদ্ধতি বা রীতিকে সংখ্যা পদ্ধতি বলা হয়। তাহলে আমরা এখানে বুঝলাম যে সকল প্রতীক সমূহকে অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 0 1 to 12 1 3 এই সমস্ত সংখ্যা প্রতীক সমূহকে অঙ্ক বা সংখ্যাসমূহকে নিয়ে সংখ্যাসমূহের প্রতীক সমূহকে নিয়ে সুনির্দিষ্ট নিয়মে সজ্জিতকরণের মাধ্যমে একটি নির্দিষ্ট সংখ্যামান প্রকাশ করার যে পদ্ধতি, সেই পদ্ধতিটাকে আমরা বা রীতিকে আমরা সংখ্যা পদ্ধতি বলতে পারি। সংখ্যা পদ্ধতি হলো কোনো সংখ্যাকে উপস্থাপন করার জন্য নির্দিষ্ট লিখিত রূপ। তাহলে আমরা বুঝলাম যে সংখ্যা পদ্ধতি হলো কোনো সংখ্যাকে উপস্থাপন করার জন্য নির্দিষ্ট লিখিত রূপ। তাহলে আমরা সেই লিখিত রূপটা আমরা কিভাবে প্রকাশ করতে পারি, তার জন্য আমরা সংখ্যার সামগ্রিক একটা আলোচনা করা একান্ত প্রয়োজন। তাই আমরা প্রথমে বাস্তব সংখ্যাকে সে সম্পর্কে জানব। বাস্তব সংখ্যা হলো শূন্যসহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা দিয়ে তৈরি। যে এখানে আছে, দেখো, লক্ষ্য করো, শূন্যসহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা দিয়ে তৈরি সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। অর্থাৎ শূন্য, ধনাত্মক ও ঋণাত্মক সবই বাস্তব সংখ্যা। আবার অন্যভাবে বলা যায় যে সকল সংখ্যাকে সংখ্যারেখার দ্বারা প্রকাশ করা যায় তাদের বাস্তব সংখ্যা বলা হয়। যে সকল সংখ্যাকে সংখ্যারেখার দ্বারা প্রকাশ করা যায় তাদের বাস্তব সংখ্যা বলা হয়। তাহলে আমরা অনায়াসে বলতে পারি, এই যে একটা সংখ্যারেখা, লক্ষ্য করো, এই যে একটা সংখ্যারেখা, যেখানে আমরা প্রথমে ধরলাম, একটা রেখা আঁকলাম, তারপর মাঝে শূন্য দিলাম, তারপর নির্দিষ্ট একক দূরত্বে এককগুলিকে আমরা স্থাপন করলাম 1 2 3 4 ডট 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 যতটুকু পারা যায়। বাঁ দিকে ঋণাত্মক সংখ্যাগুলি স্থাপন করলাম -1 -2 এইভাবে। তাহলে আমরা সংখ্যারেখা কাকে বলে সে সম্পর্কে একটু জেনে নিই। সংখ্যারেখা কি? সংখ্যারেখা এই যে সংখ্যারেখা কাকে বলে? একটি রেখায় যে কোনো একটি একক নির্ধারণ করে সংখ্যা স্থাপন করলে তাকে সংখ্যারেখা বলে। অর্থাৎ সংখ্যাকে সরল রেখার উপর বিন্দুর সাহায্যে জ্যামিতিক উপায়ে প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় সংখ্যারেখা। সংখ্যাকে সরল রেখার উপর বিন্দুর সাহায্যে জ্যামিতিক উপায়ে প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় সংখ্যারেখা। তাহলে সংখ্যারেখা একটি সরল রেখা যা দুদিকে অসীম পর্যন্ত বিস্তৃত। এর মধ্যবিন্দুকে শূন্য ধরে ডান দিকে ধনাত্মক ও বাঁ দিকে ঋণাত্মক সংখ্যাগুলিকে বসিয়ে জ্যামিতিক উপায়ে স্থাপন করা হয়। এই যে জ্যামিতিক উপায়ে স্থাপন করার যে পদ্ধতি, তাকেই আমরা এখন বলতে পারি সংখ্যা পদ্ধতি, অর্থাৎ নাম্বার সিস্টেম। এই যে এখানে আমাদের একটা সংখ্যারেখা, সেই সংখ্যারেখার মধ্যে আমরা সংখ্যা অঙ্কগুলিকে বসালাম, বসিয়ে আমরা একটা সংখ্যারেখা তৈরি করলাম। সেই সংখ্যারেখার মধ্যে আমরা শুনলাম যে বাস্তব সংখ্যা কাকে বলে? বাস্তব সংখ্যা হলো যে সকল সংখ্যাকে সংখ্যারেখায় প্রকাশ করা সম্ভব সকল সংখ্যাকেই বলে সেই বাস্তব সংখ্যা। সেই বাস্তব সংখ্যাকে কয় ভাগে ভাগ করা যায়? বাস্তব সংখ্যাকে সাধারণত আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে
মূলদ সংখ্যা যাকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি, আরেকটি হচ্ছে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা যেমন √2, √3, √5 ইত্যাদি, 0.010010010014 এভাবে পাই, ইত্যাদি সংখ্যাগুলিকে আমরা অমূলদ সংখ্যা বলি। তাহলে মূলদ সংখ্যা কি? মূলদ সংখ্যা কে কী দ্বারা প্রকাশ করা হয়? কিউ দ্বারা প্রকাশ করে। মূলদ সংখ্যাগুলি হলো এগুলি: -3/4, 0, 5, 1/3। তাহলে আমরা মূলদ সংখ্যার যে সংজ্ঞাটা, সেই সংজ্ঞাটা একটু আলোচনা করলে পারি। মূলদ সংখ্যার সংজ্ঞাটি হলো যে সকল সংখ্যাকে p/q আকারে, যেমন এখানে লক্ষ্য করো, এই যেসব সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাদের মূলদ সংখ্যা বলে। যেখানে p ও q হলো অখণ্ড সংখ্যা এবং তাদের মধ্যে এক ছাড়া কোনো সাধারণ উৎপাদক নেই, এবং q নট ইকুয়াল টু 0, অর্থাৎ p ও q হলো পরস্পর মৌলিক। সাধারণত q কে ধনাত্মক অখণ্ড সংখ্যা এবং p কে ধনাত্মক ঋণাত্মক অখণ্ড সংখ্যা বা শূন্য ধরা হয়। অন্যভাবে বলা যায়, p ও q পরস্পর মৌলিক সংখ্যা এবং q নট ইকুয়াল টু 0 হয়, তবে p/q আকারে প্রকাশিত সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়। p ও q পরস্পর মূলদ সংখ্যা, অর্থাৎ এখানে 3 আর 4 এই যে লব আর হর, এখানে 3 হচ্ছে লব আর 4 হচ্ছে হর। সেই 3 এবং 4-এর মধ্যে কোনো সাধারণ উৎপাদক থাকবে না। যদি সাধারণ উৎপাদক না থাকে তখনই আমরা তাকে মূলদ সংখ্যা বলতে পারি, এবং সেই মূলদ সংখ্যার মধ্যে কোনো মতেই নিচের হর শূন্য হতে পারবে না। উপরে শূন্য হতে পারবে কিন্তু নিচে শূন্য হতে পারবে না। যেমন আমরা এখানে জিরোকে আমরা যদি প্রকাশ করি, কিভাবে মূলদ সংখ্যা হয়? যেমন এই হচ্ছে 0/1 সমান 0। তাহলে জিরোকে আমরা, এই হচ্ছে p, এই হচ্ছে q, তাহলে p আর এই হচ্ছে q। তাহলে কিউকে আমি নট ইকুয়াল টু 0 দিতে পারলাম না, আমি এখানে q ইজ ইকুয়াল টু 1 দিলাম। তাহলে q হলো এখানে 1। তাহলে আমার শূন্য হচ্ছে একটা মূলদ সংখ্যা। শূন্য কীভাবে মূলদ সংখ্যা? শূন্যকে আমি প্রথমে উপরে লবের স্থানে বসাবো 0 এবং হরের স্থানে বসাবো 1, তাহলে ইকুয়াল টু হবে 0 অর্থাৎ 0। তাহলে 0 একটা মূলদ সংখ্যার আকারে প্রকাশ করা সম্ভব, এবং সেই মূলদ সংখ্যাটি আমাদের সংখ্যা রেখার মধ্যেও স্থাপন করা হয়েছে। তাই আমরা সেই 0কে মূলদ সংখ্যা বলতে পারি। যেমন 5কে আমরা মূলদ সংখ্যা বলতে পারি। 5 যেমন 5p/1। আমরা জানি যে কোনো সংখ্যার আমরা যদি ধরে নিই 7-এর নিচে হর কত আছে? 1। সামনের চিহ্ন কি? প্লাস। সামনের যে একটি সংখ্যা থাকে সেই সংখ্যাটা কি? 1। গুণ হিসাবে সে সবসময় একটা সংখ্যা থাকে। আর পাওয়ারটা কি? পাওয়ারটা হচ্ছে 1। এই হচ্ছে তার পরিচয়, যে 1, এই 1, 7, এখানে 1। তো এই 1, যেমন আরেকটা ধরি, যেমন এর সামনে কি আছে? সহগ 1 আছে। পাওয়ার কত আছে? 1 আছে। হর কত আছে? 1 আছে। তার সামনের চিহ্ন কি হবে? প্লাস চিহ্ন। এই হচ্ছে তার ইকুয়াল টু এ, অর্থাৎ এর প্রকৃত রূপটা হচ্ছে এইটা, যেখানে তার পাওয়ার POWER পাওয়ার, আর হচ্ছে হর, আর হচ্ছে তার সহগ। এই হচ্ছে তার আসল রূপ। তাহলে আমরা কেও আমরা মূলদ সংখ্যার আকারে প্রকাশ করতে পারি a/1, এভাবে প্রকাশ করতে পারি। তাহলে আমাদের এখানে মূলদ সংখ্যা কাকে বলে আমরা জেনে নিলাম, যে মূলদ সংখ্যা হলো যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা সম্ভব এবং যেখানে
কিউ নট ইকুয়াল টু 0 এবং পি এবং কিউ পরস্পর মৌলিক। তাহলে পরস্পর মৌলিক সংখ্যা আমরা বলতে কি বুঝি, যে সকল ভগ্নাংশের মধ্যে বা যে সকল সংখ্যা দুটির মধ্যে সাধারণ কোনো উৎপাদক থাকবে না, যেমন 3/4 তাদের মধ্যে কোনো সাধারণ এক ছাড়া, আর প্রশ্ন হচ্ছে কথাটি হলো এক ছাড়া কোনো সাধারণ উৎপাদক না থাকে, তাহলে সেই ভগ্নাংশের আকারে লিখিত যে সংখ্যাটি, সেই সংখ্যাটি হবে কি মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যাকে কয়টি ভাগে ভাগ করা যায়? মূলদ সংখ্যাকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, যথা ঋণাত্মক সংখ্যা এবং অখণ্ড সংখ্যা বা সমগ্র সংখ্যা। ঋণাত্মক সংখ্যাকে আমরা জেড ড্যাশ দ্বারা প্রকাশ করি, অখণ্ড সংখ্যাকে আমরা ডব্লিউ অর্থাৎ হোল নাম্বার ডব্লিউ দ্বারা আমরা প্রকাশ করতে পারি, পূর্ণ সংখ্যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি। তাহলে ঋণাত্মক সংখ্যা কোনগুলি? সংখ্যারেখার বা দিকে শূন্য এর পরের -1 -2 অর্থাৎ ঋণাত্মক সংখ্যাগুলিকে বলে সংখ্যাগুলিকে শূন্যের বা দিকের মাইনাস চিহ্নযুক্ত সংখ্যাগুলিকে বলে ঋণাত্মক সংখ্যা। আর অখণ্ড সংখ্যা কাকে বলে? অখণ্ড সংখ্যা বা সমগ্র সংখ্যা শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাগুলিকে বলে অখণ্ড সংখ্যা বা সমগ্র সংখ্যা। তাহলে ধনাত্মক সংখ্যা কাকে বলে? শূন্য ছাড়া শূন্যর ডান দিকে যতগুলি ধনাত্মক সংখ্যা প্লাস চিহ্নযুক্ত যতগুলি সংখ্যা গঠন করা যায় সবগুলি হচ্ছে ধনাত্মক সংখ্যা। সেই সমগ্র সংখ্যা বা অখণ্ড সংখ্যাকে কয় ভাগে ভাগ করা যায়? আমরা সেখানে সমগ্র সংখ্যা বা অখণ্ড সংখ্যা আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে শূন্য আর একটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ শূন্য ছাড়া বাকি সকল ধনাত্মক সংখ্যাগুলিকে আমরা স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার বলি, যেখানে আমরা স্বাভাবিক সংখ্যাকে n দ্বারা প্রকাশ করি। আমরা স্বাভাবিক সংখ্যাকে n দ্বারা প্রকাশ করি। এই যে দেখা গেল যে ঋণাত্মক সংখ্যা, অখণ্ড সংখ্যা বা সমগ্র সংখ্যা, ঋণাত্মক সংখ্যাগুলি -1 -2 -3 -4 এবং অখণ্ড সংখ্যাগুলি হলো 0 1 2 3 বা +1 +2 +3। সেই সমগ্র সংখ্যাকে দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে শূন্য আর একটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4। এইবার আমরা যদি এদিকে লক্ষ্য করি ভগ্নাংশ কাকে বলে, তাহলে আমরা সেই ভগ্নাংশ যদি কাকে বলে বলতে যাই, তাহলে আমরা বলতে পারি কোনো বস্তুর, এই যেখানে লক্ষ্য করো, কোনো বস্তুর পরিমাণকে সমগ্র ধরে তার কিছুটা অংশ নেওয়া হলে তাকে সমগ্রটির ভগ্নাংশ বলা হয়। অর্থাৎ একটি বস্তুকে কয়েকটি সমান অংশে ভাগ করে তার কতগুলি অংশ নেওয়ার প্রকাশ করার মাধ্যম হলো ভগ্নাংশ। একটি আপেলকে আমরা যদি 4টি টুকরো করি, তাহলে 4টি টুকরোর মধ্যে আমি একটি টুকরো যদি খেয়ে নিলাম, তাহলে আমি কতটুকু খেয়ে নিলাম? 4 ভাগের 1 ভাগ খেয়ে নিলাম। এই যে 4 ভাগের 1 ভাগকে আমরা প্রকাশ করি ঠিক এভাবে 4/1। এই যে রূপটা, লিখিত রূপটা, তাকে বলে ভগ্নাংশ, যেখানে উপরে থাকে সবসময় লব, নিচে থাকে সবসময় হর, অর্থাৎ লব ও হর, লব থাকবে উপরে, হর থাকবে নিচে, তাহলে এই সংখ্যাটাকে বলে ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ বলতে আমরা কি বুঝলাম? একটি বস্তুকে কয়েকটি সমান অংশে ভাগ করে তার কতগুলি অংশ নেওয়ার প্রকাশ করার মাধ্যমকে হলো ভগ্নাংশ। বা কোনো বস্তুর পরিমাণকে সমগ্র ধরে তার কিছুটা অংশ নেওয়ার হলে তাকে সমগ্রটির ভগ্নাংশ বলা হয়। তাহলে আমরা ভগ্নাংশ সম্পর্কে জানলাম। তাহলে ভগ্নাংশকে কটি ভাগে সাধারণত ভাগ করা যায়? প্রথমত ভগ্নাংশকে দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সামান্য ভগ্নাংশ আর একটি হচ্ছে দশমিক ভগ্নাংশ। তাহলে সামান্য ভগ্নাংশ কাকে বলে? আমরা এখন ভগ্নাংশ সম্পর্কে আরেকটা আলোচনা করব। কোনো বস্তুর, যেমন ভগ্নাংশ কাকে বলে,
কোনো বস্তুর পরিমাণকে সমগ্র ধরে তার কিছুটা অংশ নেওয়া হলে তাকে সমগ্রটির ভগ্নাংশ বলা হয়। অর্থাৎ একটি বস্তুকে কয়েকটি সমান অংশে ভাগ করে তার কতগুলি অংশ নেওয়া প্রকাশ করার মাধ্যম হলো ভগ্নাংশ। যেমন কোনো ভগ্নাংশের উপরের সংখ্যাটির হচ্ছে লব এবং ভগ্নাংশের নিচের সংখ্যাটি হলো হর, অর্থাৎ ডিনোমিনেটর নিউমিনেটর আর ডিনোমিনেটর ভগ্নাংশ। তাহলে সেই ভগ্নাংশ আমরা এখানে বইয়ের মধ্যে দেখছি যে এখানে সম্পূর্ণ অংশকে আমরা সমগ্র অর্থাৎ সমগ্র অংশ ধরলাম। সমগ্র অংশ থেকে আমরা অর্ধেকটা অংশ কেটে নিলাম বা আমরা রং করে নিলাম বা খালি করে নিলাম, রংটা উঠে নিলাম, তাহলে হলো 1/2। আমরা যদি সেখানে 4টি ভাগ করে একটি ভাগ রং করি তাহলে হবে 4 ভাগের 4/1, 1/4, 1/4 অর্থাৎ 4 ভাগের 1 অংশ। আর যদি আমরা 4টি ভাগের 3টি অংশ আমরা রং করি তাহলে হবে 4 ভাগের 3 অর্থাৎ 3 ভাগের 4 অর্থাৎ 3/4। 3/4 অর্থাৎ 4 ভাগের 3 অংশ। 4 ভাগের 3 অংশ হচ্ছে এখানে রং করা হলো। তাই এখন হলো ভগ্নাংশের প্রকারভেদ, যেটা আমি দেখলাম সামান্য ভগ্নাংশ আর হচ্ছে দশমিক ভগ্নাংশ। সেই সামান্য ভগ্নাংশ কাকে বলে সে সম্পর্কে আমরা জানব। সামান্য ভগ্নাংশ হলো, লক্ষ্য করো এখানে, লব ও হর দ্বারা প্রকাশিত ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশ বলা হয়। লব ও হর দ্বারা প্রকাশিত ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশ বলা হয়। তাহলে সামান্য ভগ্নাংশকে সাধারণত কয়টি ভাগে ভাগ করা যায়? সামান্য ভগ্নাংশকে আমরা 1টি, 2টি, 3টি, 4টি অর্থাৎ 4টি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, আরেকটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, আরেকটি হচ্ছে মিশ্র ভগ্নাংশ, আরেকটি হচ্ছে জটিল ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যেসব সামান্য ভগ্নাংশের লব হর অপেক্ষা ছোট হয়। যেসব সামান্য ভগ্নাংশের লব অর্থাৎ উপরেরটা হর অর্থাৎ নিচেরটা অপেক্ষা বড় হয় ও ভগ্নাংশটির মান 1 অপেক্ষা কম হয়, ভগ্নাংশের মানটি হতে হবে 1 অপেক্ষা কম, তখন আমরা তাকে বলবো প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে? তখন আমরা যখন ভগ্নাংশটির মান হবে 1 অপেক্ষা কম এবং উপরেরটি হবে ছোট এবং নিচেরটি হবে বড়, তখন আমরা সেই ভগ্নাংশটিকে বলবো প্রকৃত ভগ্নাংশ। যেমন 1/2, 2/3, 3/4, 5/6, এই যে ভগ্নাংশগুলি, এগুলি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আর যদি অপ্রকৃত ভগ্নাংশ বলি তাহলে তার সংখ্যাটি হলো যেসব সামান্য ভগ্নাংশের লব হর অপেক্ষা বড় হয়, অর্থাৎ উপরের অঙ্কটি বড় হবে এবং নিচের অঙ্কটি ছোট হবে এবং ভগ্নাংশটির মান 1 অপেক্ষা নিশ্চয়ই বড় হবে। যার কারণ হলো উপরে তো বড় সংখ্যা, তাহলে ভাগ করলে তো আসবেই, 1 তো আসবেই, বা 1 আসতে পারে বা আরও অন্য সংখ্যা আসতে পারে, তাহলে 1 অপেক্ষা বেশি হবে। তাদের অপ্রকৃত ভগ্নাংশ বলা হয়। যখন তার মান, ভগ্নাংশের মানটা 1 অপেক্ষা বেশি আসবে তখন আমি তাকে বলবো অপ্রকৃত ভগ্নাংশ। যেমন 3/2, 5/3, 7/4, 11/6, এই হচ্ছে আমার অপ্রকৃত ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ, তৃতীয়টি হলো মিশ্র ভগ্নাংশ। যেসব সামান্য ভগ্নাংশে পূর্ণ সংখ্যার সঙ্গে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে, অর্থাৎ 1/2 বা 2/3, 3/4 এই সমস্ত ভগ্নাংশগুলি যুক্ত থাকে, তখন তাকে বলে আমরা মিশ্র ভগ্নাংশ। যেমন এই যে উদাহরণটা দেওয়া হলো 1 সমস্ত 2/1, 2 সমস্ত 3/2, 7 সমস্ত 4/3, 3 সমস্ত 6/5, এই যে সংখ্যাগুলি হচ্ছে এগুলি হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তারপর হলো জটিল ভগ্নাংশ। জটিল ভগ্নাংশ যেসব সামান্য ভগ্নাংশে লব ও হরের যে কোনো একটি, লব ও হরের যে কোনো একটি বা উভয়ের পূর্ণ সংখ্যার পরিবর্তে, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই সমস্ত সংখ্যা বা 12, 13 এই সমস্ত সংখ্যা বা সংখ্যার পরিবর্তে ভগ্নাংশ থাকে, অর্থাৎ 1/2 নতুবা 3/4 নতুবা 5/6 এরকম ধরনের প্রকৃত বা অপ্রকৃত বা মিশ্র যে কোনো ভগ্নাংশ উপরের লবের স্থানে থাকে এবং হরের স্থানে থাকবে, ঠিক সেরকমই অন্য ভগ্নাংশ। তাহলে যখন উপরে ও নিচে লবের স্থানে একটি ভগ্নাংশ এবং হরের স্থানেও একটি ভগ্নাংশ থাকবে তখন আমরা এই ভগ্নাংশটিকে বলবো জটিল ভগ্নাংশ। ঠিক আছে? তাহলে আমরা জটিল ভগ্নাংশ সম্পর্কে জানলাম। তারপর হলো দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ কাকে বলে? দশমিক ভগ্নাংশ সামান্য ভগ্নাংশের একটি বিশেষ রূপ। দশমিক ভগ্নাংশ সামান্য ভগ্নাংশের একটি বিশেষ রূপ। এ হচ্ছে
এই যে দশমিক ভগ্নাংশ সামান্য ভগ্নাংশের একটি বিশেষ রূপ, যার হর 10 বা 10-এর গুণিতক, যার হর 10 বা 10-এর গুণিতক। দশমিক ভগ্নাংশের দশমিকের পরের ডান দিকের স্থানগুলি হলো দশাংশ, শতাংশ, সহস্রাংশ। এই হচ্ছে দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ হচ্ছে সামান্য ভগ্নাংশের একটি বিশেষ রূপ, যার হর অর্থাৎ নিচেরটা 10 বা 10-এর গুণিতক, অর্থাৎ 10-এর গুণিতক 10 একে 10, 10 দুগুণে 20, 3 10-এ 30, 4 10-এ 40, 5 10-এ 50, অর্থাৎ 10-এর গুণিতক থাকবে। তখন সেই দশাংশ, শতাংশ, সহস্রাংশ যে ডান দিকের স্থানগুলির মধ্যে হবে সেগুলি হবে দশমিক ভগ্নাংশ। সেই দশমিক ভগ্নাংশকে দুটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ, আর একটি হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। সসীম দশমিক ভগ্নাংশ, অসীম দশমিক ভগ্নাংশ। তো সসীম দশমিক ভগ্নাংশ যেসব দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর ডান দিকে সসীম সংখ্যক অঙ্ক থাকে, অর্থাৎ 0.12, এরপর আর কোনো সংখ্যা আসেনি, 0.38, এরপর কোনো সংখ্যা নেই, 1.024645, এরপর আর কোনো সংখ্যা নেই। এই যে সম্পূর্ণ বাঁধা যে সংখ্যাটা দশমিকের পরে 2-3টি সংখ্যা বা 4টি বা 5টি বা 7টি বা 8টি অঙ্ক থাকবে, সেই 8টি অঙ্ক দ্বারা গঠিত যে দশমিক ভগ্নাংশ, সেই দশমিক ভগ্নাংশই হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ। তো সসীম দশমিক ভগ্নাংশ আবার দু প্রকার, একটা হচ্ছে শুদ্ধ সসীম আর একটা হচ্ছে মিশ্র সসীম। তো শুদ্ধ সসীম আর মিশ্র সসীম যে ভগ্নাংশ সেগুলি হচ্ছে, এই দেখো লক্ষ্য করো এখানে শুদ্ধ সসীম দশমিক ভগ্নাংশ, যেসব সসীম দশমিক ভগ্নাংশে লক্ষ্য করো যেসব সসীম দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর বাম দিকে কোনো পূর্ণ সংখ্যা থাকে না, অর্থাৎ এই যে দশমিকের বাম দিকে কোনো পূর্ণ সংখ্যা থাকবে না, শুধু শূন্য দিয়ে শুরু হবে, শূন্য দশমিক এইভাবে শুরু হবে, তখন তাকে বলবো শুদ্ধ সসীম দশমিক ভগ্নাংশ। শুদ্ধ সসীম দশমিক ভগ্নাংশ, যেমন এখানে শুদ্ধ সসীম দশমিক ভগ্নাংশ 0.625 ইত্যাদি। তারপর হচ্ছে মিশ্র সসীম দশমিক ভগ্নাংশ, যেসব সসীম দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর বাম দিকে একটি পূর্ণ সংখ্যা থাকে তাদের মিশ্র সসীম দশমিক ভগ্নাংশ বলা হয়। মিশ্র একটি পূর্ণ সংখ্যা থাকবে, যেমন 12.835, 45.52, 1.02456 ইত্যাদি হচ্ছে মিশ্র সসীম দশমিক ভগ্নাংশ। তারপর হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ, যেসব দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর ডান দিকে অসীম সংখ্যক অঙ্ক থাকে তাদের অসীম দশমিক ভগ্নাংশ বলা হয়, যেমন 0.333333, 0.8284879257 এইভাবে যতগুলি সংখ্যা থাকবে এদেরকে বলে অসীম দশমিক ভগ্নাংশ। সেই অসীম দশমিক ভগ্নাংশ আবার দুই প্রকার, একটি হচ্ছে আবৃত অসীম দশমিক ভগ্নাংশ, আবৃত দশমিক ভগ্নাংশ। এখানে মিশ্র আবৃত অসীম দশমিক ভগ্নাংশ কাকে বলে? যেসব আবৃত অসীম দশমিক ভগ্নাংশে আবৃত দশমিক বিন্দু ঠিক পরের থেকে শুরু না হয়ে এক বা একাধিক অঙ্ক বাদে শুরু হয় তাদের মিশ্র আবৃত অসীম দশমিক ভগ্নাংশ বলা হয়। আবার স্পষ্ট করে বলছি, যেসব আবৃত অর্থাৎ বারবার সংখ্যাগুলি রিপিট করে, এরকম শূন্যর দশমিকের পরের যেসব আবৃত বারবার মানে রিপিট করে অসীম বারবার অনেক দূরের অসীম দশমিক ভগ্নাংশে আবৃত দশমিক বিন্দুর ঠিক পরের থেকে শুরু না হয়ে দশমিক বিন্দুর পরে ঠিক পরেই শুরু না হয়ে একটু পরে, অর্থাৎ যেমন 0.916666, 0.916666, তারপর হচ্ছে 5.93333, অর্থাৎ দশমিকের ঠিক পরে নয়,
আর একটু পরে 1-2টা সংখ্যার পর থেকে শুরু হয়, এরকম হলেই তাকে আমরা মিশ্র আবৃত অসীম দশমিক ভগ্নাংশ বলবো। তারপর হচ্ছে অনাবৃত, অর্থাৎ বারবার রিপিট করে না, একটার পর একটা সংখ্যা, নতুন একটা সংখ্যা আসছে, নতুন একটা সংখ্যা আসছে, ঠিক এরকম নতুন একটি অঙ্ক আসছে, এরকম যদি বারবার একটির পর একটি অঙ্ক বদলায়, তখন আমরা সেই দশমিক ভগ্নাংশটিকে বলবো অনাবৃত্ত অসীম দশমিক ভগ্নাংশ। তাহলে সংখ্যাটি হলো, যেসব অসীম দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর ডান দিকের অঙ্কগুলি বা অংশবিশেষ বারবার পুনরাবৃত্ত হয় না, তাদের অনাবৃত্ত অসীম দশমিক ভগ্নাংশ বলা হয়। তাহলে আমরা লক্ষ্য করছি অনাবৃত্ত অসীম দশমিক ভগ্নাংশগুলিকে আমরা একটি লিমিটেশনের মধ্যে বাঁধতে পারি না। যেরকম আমরা শুদ্ধ আবৃত অসীম দশমিক ভগ্নাংশগুলিকে যেমন বাঁধতে পারি, যেমন 0.3333 ইজ ইকুয়াল টু লিখতে পারি 0.3 পৌনঃপুনিক বা 3 বার, যেমন 2.545454 বারবার 5454 রিপিট করছে, অর্থাৎ পুনরাবৃত্তি ঘটছে। তাহলে আমরা লিখলাম যে 2.54, 5-এর উপরে পৌনঃপুনিক, 4-এর উপরও পৌনঃপুনিক, সে অর্থাৎ নতুবা 2.554 বার। এই যে এগুলিকে বাঁধা যায়, কিন্তু এই যে মিশ্র আবৃত অনাবৃত অসীম দশমিক ভগ্নাংশগুলিকে আর বাঁধা যায় না। তাই এই যে ভগ্নাংশগুলি, সেই ভগ্নাংশগুলি কিন্তু মূলদ সংখ্যার মধ্যে আর অমূলদ সংখ্যার মধ্যে স্থান গ্রহণ করছে এগুলি। তাহলে আমরা সেই সংখ্যাগুলি সম্পর্কে, সংখ্যার যে সমগ্র স্ট্রাকচার, অর্থাৎ সংখ্যার সামগ্রিক যে একটা আলোচনা, সেই আলোচনাটা আমরা এখানে করলাম। তারপর আমরা সেই এই যে একটা চিত্র লক্ষ্য করো, এই যে প্রথম হচ্ছে বাস্তব সংখ্যা দুই ভাগ করে যে মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। তারপর হচ্ছে পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যাকে দুই ভাগ করে যে পূর্ণ সংখ্যা। আরেকটি ভাগ হচ্ছে ভগ্নাংশ, সেই পূর্ণ সংখ্যাকে আবার ভাগ করে যায় ঋণাত্মক সংখ্যা। এবং আরেকটি ভাগ হচ্ছে অখণ্ড সংখ্যা বা সমগ্র সংখ্যা। আবার অখণ্ড সংখ্যা বা সমগ্র সংখ্যাকে দুটি ভাগ করে যায়, একটি হচ্ছে শূন্য, একটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আবার ভগ্নাংশকে দুটি ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে সামান্য ভগ্নাংশ, একটি হচ্ছে দশমিক ভগ্নাংশ। সামান্য ভগ্নাংশকে আবার 4টি ভাগে ভাগ করা যায়, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, জটিল ভগ্নাংশ। ঠিক আবার এই দশমিক ভগ্নাংশকে আবার আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, সসীম দশমিক ভগ্নাংশ, অসীম দশমিক ভগ্নাংশ। ঠিক আবার সেই সসীম দশমিক ভগ্নাংশে আবার আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, শুদ্ধ সসীম দশমিক ভগ্নাংশ, মিশ্র সসীম দশমিক ভগ্নাংশ। আবার অসীম দশমিক ভগ্নাংশে আবার দুটি ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে আবৃত অসীম, আরেকটি হচ্ছে অনাবৃত অসীম। এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা আমরা অমূলদ সংখ্যায় ফেলতে পারি। যে এই যে অমূলদ সংখ্যা, সেই অমূলদ সংখ্যার ঘরের মধ্যে আমরা কিন্তু সেই অনাবৃত্ত অসীম দশমিক ভগ্নাংশকে আমরা নিতে পারি। কিন্তু আবৃত্ত অসীম দশমিক ভগ্নাংশ কিন্তু সেটা হচ্ছে মূলদ সংখ্যা। মিশ্র সসীম দশমিক ভগ্নাংশ মূলদ সংখ্যা, শুদ্ধ সসীম দশমিক ভগ্নাংশ মূলদ সংখ্যা, সসীম দশমিক ভগ্নাংশ মূলদ সংখ্যা। অর্থাৎ এখানে যে এই সমগ্র যে চিত্রটা, সেটা আমার একটা বাস্তব সংখ্যা, অর্থাৎ সংখ্যা পদ্ধতির একটা সিস্টেম। এখানে আমরা বুঝতে পারি সমগ্র সংখ্যাগুলি কি হতে পারে, কতটুকু তার বিস্তার, সে এখানে কতটুকু কী সংখ্যা আমরা পেতে পারি, তার একটা সামগ্রিক আলোচনা আমরা এখানে করলাম। তাহলে আমরা বুঝলাম যে বাস্তব সংখ্যাকে কয়টি ভাগে ভাগ করা যায়? দুটি ভাগে। একটি হচ্ছে মূলদ সংখ্যা, একটি হচ্ছে অমূলদ সংখ্যা। তারপরে মূলদ সংখ্যাকে দুটি ভাগে ভাগ করা যায়, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা আর ভগ্নাংশ। তো ভগ্নাংশকে কয়ভাবে ভাগ করা যায়? সাধারণত সামান্য ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। সামান্য ভগ্নাংশকে ভাগ করা যায় প্রকৃত, অপ্রকৃত, মিশ্র, জটিল। আবার দশমিক ভগ্নাংশে ভাগ করা যায় দুটি। আবার ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে ভাগ করা যায় ঋণাত্মক অখণ্ড সংখ্যা। তাহলে আমরা এখানে অনেক শর্ট কোশ্চেন, অর্থাৎ এমসিকিউর আমরা উত্তর এখান থেকে দিতে পারি যে সমগ্র সংখ্যা হলো -1, 0, 1, 2, 3, একটা দিল, আরেকটা দিল 1, 2, 3, ... আরেকটা দিল -1, -2, -3, -4,
এইভাবে দিলে 8 দিলে কোনোটি না, তাহলে আমরা এখানে সমগ্র সংখ্যা বা অখণ্ড সংখ্যার ক্ষেত্রে আমরা লিখতে পারি বা টিক মার্ক করে দেবো 0 1 2 3 ডট ডট, অর্থাৎ এটা হচ্ছে সমগ্র সংখ্যা বা অখণ্ড সংখ্যা। আবার আরেকটি প্রশ্ন, সমগ্র সংখ্যা বা অখণ্ড সংখ্যার কটি ভাগ? 1টি, 2টি, 3টি, 4টি, তাহলে আমরা করব 2টি। একটি হচ্ছে 0, আরটি হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এভাবে আমরা অনেকগুলি এমসিকিউর উত্তর আমরা এখান থেকে উত্তর আমরা সলভ করতে পারবো। তাহলে আজকে অতটুকুই, আগামী দিন অন্য বিষয় নিয়ে আলোচনা করব। নমস্কার। যদি আমার চ্যানেলটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবে।